লাহিড়িকে দেখিয়ে এসেছি, সেই প্রমাণ। ফকির ভাই, একবার এদিকে আয় তো, আর এদের সামনে আসল ঘটনাটা তুই নির্ভয়ে বল। ফকির চাচা, ফকির চাচা, এরা কোন প্রমাণের কথা বলছে? ফকির চাচা, ফকির চাচা, তুমি কিন্তু ভয় পাবে না, তুমি সব খুলে বলো, আমি আছি এখানে। বলো ফকির, সত্যিটা বলো, এই বাবা ঠাকুর কি? না গো বড় সাহেব, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ফকির চাচা, কি বলছোটা কি তুমি? গো দিদিমণি, মিছে কথা বললে আল্লাহ মোরে ক্ষমা করবে না গো। আমার মেয়েটার লগে কেউ কিছু করে নাই, সে ভালো আছে, বেঁচে আছে। তোমরা মিছে মিছে বাবা ঠাকুরের নামে দোষ দিচ্ছ গো। আজ তুমি যা করলে ফকির চাচা, তাতে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তো? এইভাবে মিথ্যেটাকে জিতিয়ে দিলে তুমি, কেন করলে ফকির চাচা? কিসের জন্য? তরঙ্গ দেখবো সারা, ভাঙা দরজায় রূপোর তালা। একেই বলে ওস্তাদের মার শেষ রাত্রে। আমি জানতাম ভালো বাবা তুমি কখনো হাঁটতেই পারো না। মায়ের মানুষ সন্তানদের মা কখনো হাতে দেয় না রে মা, চিরটা কাল তারা যেতেই এসেছে। ফকির, এবার তুমি বাড়ি যাও, আরে মেয়েকে এখন থেকে একটু চোখে চোখে রেখো, কেমন? চোখে চোখে রেখো, যাও যাও, বাড়ি যাও, বাড়ি। রাজলক্ষ্মী, তোমার সব ছল চাতুরি ধরা পড়ে গেছে রাজলক্ষ্মী। আরে হ্যাঁ ভালো বাবা, আমি চাই ওই রাজলক্ষ্মীকে তুমি এমন শাস্তি দেবে যাতে করে ওর মাথা তুলে দৌড়াতে না পারে। আরে হ্যাঁ আঙ্কেল, তুমি যত তাড়াতাড়ি পারো ওই বুড়োটাকে তাড়ানোর ব্যবস্থাটা করো তো। আমি খুব শিগগিরই সূর্যের দেখভালের জন্য একজন ইয়ং কাজের লোকের ব্যবস্থা করছি। রাজলক্ষ্মী, তোমার সাথে আবার আমার দেখা হবে, সঠিক সময় সঠিক জায়গায়। মাইন্ডেড। এবার তোমাকে কে বাঁচাবে? আমার নাম চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ পরে অন্য হাতে শিকার ধরে। বলো, কেন তুমি আমার গায়ে কলঙ্কের কালি লাগাতে গেলে? বলো। আপনার গায়ে কলঙ্কের কালি লাগানোর মতো আর কোনো জায়গা বাকি আছে নাকি নেতা ঠাকুর? ভাঙবে তবু মচকাবে না। বলেন তো বাবা ঠাকুর, মিথ্যে অভিযোগ করার জন্য এই রাজলক্ষ্মীর অ্যারেস্টের ব্যবস্থা করি। অফিসার, ওই স্যাকটা ঠুকটাক ঠিক আছে, কিন্তু বাচ্চা মেয়েটার ওপরে কামড়ের রেখা, সেটা আমি আবার সহ্য করতে পারবো না। তাছাড়া এই অবলা মেয়েটার ওপরে আইন আদালত করে ওর তো আমি ভবিষ্যৎটা নষ্ট করে দিতে পারি না। কি বলো রুদ্রপ্রতাপ? মানে বাবা 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 বাবা, কি উচ্চ বিচার! এই না হলে শোনাই দিকে গ্রামের ভগবান, পাহাড়ের মতো হৃদয় আপনার বাবা ঠাকুর। দেখো দেখো, দেখে একটু শেখো মা। আসি বাবা ঠাকুর। ভুল করছেন আপনারা, দয়ার দান নিতে আমি শিখিনি নেতা ঠাকুর। আর আমিও কোনোদিনও কাউকে দয়া করতে শিখিনি। তাছাড়া কোনো বিষ কাজকে বেশি বাড়তে আমি দিই না। কে আছিস? চাবুকটা নিয়ে আয়। আমার বিপক্ষে যাওয়ার ফল সবাইকে ভোগ করতে হয়, কেউ না জানলেও অন্তত এটা তুমি ভালো করে জানো। রুদ্রপ্রতাপ, তোমার রাজবাড়ির অন্যায় দণ্ড বিচার অনুযায়ী মেয়েটি প্রাপ্তি 100 ঘা চাবুক। আমি ভয় পেও না, কই মাছের জান এত তাড়াতাড়ি মরবে না, আর ওকে আমি এত সহজে মরতেও দেব না। মারো চাবুক। আজ আমার চাবুক খাওয়ার দিন, কিন্তু ভুলে যাবেন না, সত্যেরা চিরকাল মার খেয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু পরাজিত হয়নি। পাল্টা আমার একদিন আমারও আসবে, মিলিয়ে নেবেন আমার কথা। আজকে আমি প্রস্তুত, মারুন চাবুক। তাই নাকি? দেখি তোমার ধৈর্য শক্তি। চলো, দাঁড়িয়ে আছো কেন? চাবুকটা মারো। হ্যাঁ, রাজলক্ষ্মী। রুদ্র, বড় হলে তোর ছেলেটার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিবি তো? আমার মেয়েটাকে কিন্তু তোকেই বরণ করে ঘরে তুলতে হবে। কিরে, করবি তো বরণ? হে রুদ্র। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছোটা কি? চাবুকটা মারো। আপনি কি করছেন বাবা? আপনি কি করছেন? আর কত অন্যায় করবেন আপনি? আর কত গরিব অসহায় মানুষের চোখের জলের অভিশাপ এভাবে করবেন আপনি? মিথ্যে আড়াল করতে সত্যকে কোনো চাবুক মেরে তুমি রাখা যায় না বাবা, কারণ মিথ্যে যতই শক্তিশালী হোক না কেন, সত্যের কাছে একদিন না একদিন তাকে হারতেই হয়। আর কত মিথ্যের অন্ধকারে ডুবে থাকবেন আপনি? সহ্য! তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি এখানে উপস্থিত আছি। মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু তার জীবনের অন্ধকারময় পর্বটাকে সে কোনোদিন কোনো কিছুর মূল্যে ভুলে থাকতে পারে না। আপনি 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 কোনোদিন এই রাজবাড়ির মাথার উপরে এক ভয়ঙ্কর কালো মেঘের অবয়ব দেখেছেন?
আমি দেখেছি সেনা তার কালো দুটো হাত দিয়ে আমার এই গলাটাকে চেপে ধরতে চাইতো। আমার তো বন্ধ হয়ে আসতো। এই তো আজ সেই মেঘ কেটে গেছে, সে আধার রাতের অবসান ঘটিয়ে দেবী তার পদচিহ্ন দিয়ে আলোকিত করে তুলেছে এই গোটা রাজবাড়িটাকে। তাই নাকি দেবী? হ্যাঁ, দেবী। আমি না তার পবিত্র নিঃশ্বাসের শব্দ উপলব্ধি করতে পারছি। আর আমার মনে হচ্ছে সে যেন আমাদের সকলের সামনে দাঁড়িয়ে সদর্পে বলছেন, পাপের আগুনে পুণ্য ছুঁয়েছে, সমাজ হয়েছে ছাই, কলির পাপের ধ্বংস লীলায় আমার পুণ্য ত্রিশূল চাই। এসব আপনি কি বলছেন? তুমি তাই বলো না কেন? বাবা ঠাকুরের এই অপমান আমি কিছুতেই মেনে নেব। কিন্তু একজন নারীকে চাবুক মারার কর্মযোগ্যটাকে আপনারা মেনে নিতে পারছিলেন, তাই তো? আসলে আপনারা পুরুষ হওয়ার অহংকার এতটা অন্ধ হয়ে গেছেন যে আপনাদের ভিতরকার মানবিকতার বোধ পর্যন্ত শূন্য হয়ে গেছে। না হলে যে নারীর গর্ভ থেকে আপনাদের জন্ম, সেই নারী জাতিকে চাবুকের আঘাতে জর্জরিত করবার আগে নিজেদের কোন নারীর সন্তান হিসেবে পরিচয় দিতে আপনাদের লজ্জা করত। আপনি শুনুন, আপনার বাবার এখানে কোনো দোষ নেই। উনি শুধু পরিস্থিতির শিকার মাত্র। আপনি যদি জানতেন যে আমি কি অপরাধ করেছি, তাহলে আপনিও হয়তো। মহিষাসুরকে বধ করে মা দুর্গা যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আমি চাই সেই অপরাধ হোক। রক্তবীজের রক্ত পান করে মা কালী যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আমি চাই সেই অপরাধ হোক। তোমার চাওয়া পাওয়াগুলো অদ্ভুত, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো আর কি চাও? আমি চাই দানবের চোখে ভয়ের জীবন্ত দাবানলের আগুন দেখতে, যা মশাল হয়ে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি গ্রামবাসীর ঘরে ঘরে। আর সেই সব মশাল নিয়ে সেই অত্যাচারিত নিপীড়িত মানুষ একদিন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। মুক্তির আনন্দে তারা একদিন সকলে গর্জে উঠে বলবে, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলের লোপাটে রক্ত জমাটে শিকল পূজার পাশানে বেদি। ওরে ওই তরুণ নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উঠুক প্রাচীর ভেদি। তুমি যে কথাগুলো বলছো, এগুলো মন থেকে বিশ্বাস করে বলছো বুঝি? না বাবা ঠাকুর, ও বই পড়ে শিখেছে। আপনি বিশ্বাস করুন, এই সব নিজস্ব চিন্তা ভাবনা নয়। না হলে ভালো, না হলে। ভয় পাচ্ছেন নেতা ঠাকুর? নৃসিংহের আগমনে ভয় পাচ্ছেন তো? ভক্ত প্রহ্লাদকে দেখে ভয় পাচ্ছেন তো? স্বীকার করুন, ভয় হচ্ছে আপনার, স্বীকার করুন। তাই নাকি? সূর্য, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো আসল সত্যিটা কি? বলো। বিশ্বাস আমার বিশ্বাস যে একদিন আসবে, যেদিন এই গোটা সোনার দিকে গ্রামের মাথার উপর থেকে কালো মেঘ সরিয়ে দিয়ে দেবী তার আগমনী বার্তা পাঠাবেন। এই গ্রাম পরিণত হবে এক শান্তির নীড়ে। আর সেই দিন আমি দেবীর চরণতলে বসে সগর্বে বলবো, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। রুদ্রপ্রতাপ, তোমার ছেলের করা অপমান আমি কোনোদিনও ভুলবো না। আমি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও একটা সামান্য নারীর পায়ের কাছে বসে আমার সঙ্গে সঙ্গে আমার মা কালীকে করেছে অপমান। ধ্বংস হয়ে যাবে মা কালী প্রকোপে, সব ধ্বংস হয়ে যাবে। মা কোনোদিনও তার সন্তানের ধ্বংস চায় না শয়তান। এই সমস্ত তোদের মতো ভণ্ড বক ধার্মিকদের তৈরি ছল মাত্র। রাজলক্ষ্মী, বাবা ঠাকুর সময় এসেছে সাহসী যোদ্ধার মতো যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে সমান সুযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছি মরুভূমি ধুলোর ঝড়ের মতো উড়ে যাবেন আপনি। অসাধারণ প্রতিদান রুদ্রপ্রতাপ। তাহলে দেখা যাক মরুভূমিতে উঠ হয়ে কে দাঁড়িয়ে থাকে আর কে বালির ঝড়ে উড়ে যায়। ক্ষমা করে দিন বাবা ঠাকুর, এরা অনভিজ্ঞ, এসবে কিছু জানে না। তাই না, ওদের বোঝা উচিত যে আগুনে হাত দেওয়া আর দূর থেকে আগুনের উত্তাপ নেওয়া দুটো সমান জিনিস নয়। তাছাড়া ছোট্ট থেকে আগুন নিয়ে খেলতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। বাবা ঠাকুর, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বাবা ঠাকুর, সূর্য উদয় হবে না কখনো, লক্ষ্মীর বিদায় আসন্ন, চিতার ধোঁয়া আকাশ ছোঁয়াতে আমি অগ্নি শিখাতে চন্দ্র। বাবা ঠাকুর, হ্যাঁ, আমি অগ্নি শিখাতে চন্দ্র। এটা তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে?
বাবা ঠাকুরেও তোমার এই খাম খেয়ালি পড়া আমি আর সহ্য করতে পারছি না। কালী, কালী, সূর্যের হাতে ভাইয়ের শিকল কে খুলেছে? কে খুলেছে শিকল? শিকল? এসব কি বলছেন আঙ্কেল? উনি মানুষ, উনি কোনো পশু নন। আপনারা ওনাকে... চুপ! তুমি চুপ করো। সূর্য আমার ছেলে, আমার, ওর ভালো মন্দ আমি বুঝবো। তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আঙ্কেল, গ্রামের মানুষের বিপদ এইভাবে ডেকে এলো না তুমি। আঙ্কেল, আমি যেন গ্রামের কোনো ব্যাপারে তোমাকে জড়াতে না দেখি রাজলক্ষ্মী, এটাই আমার আদেশ। আঙ্কেল, আমি কি শুনলাম? ওনারা আপনাকে... যে পাখি একবার খাঁচায় ঢোকে সেই তো বুঝতে পারে খাঁচা থেকে মুক্তির আনন্দ কতটা। কিন্তু আপনি কেন এইভাবে? যে মানুষটা সারা গ্রামের মুক্তির অপেক্ষায়, সেই কিনা আজ বন্দি, বন্দি। জানেন, জানেন, তাতে তাতে আমার কোনো দুঃখ নেই। এক বুক ভরা আশা নিয়ে না আমি আমার এই বন্দি জীবনটাকে বেছে নিয়েছি। আমায় বলবেন কি সেই আশা? বলুন না, বলুন না, আমি শুনতে চাই। আপনি সত্যি আমার কথা শুনবেন? শুনবো, বলুন না, জানেন- আমি শুনবো। জানেন, এই প্রথম কেউ আমার কথা শুনতে চাইলো। আসলে আসলে আমি তো পাগল। তাই ওই কালিকাকা ছাড়া আমার কথা কারো কান অব্দি গিয়ে পৌঁছই না। সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ। আসলে এই পৃথিবীতে যেসব যোদ্ধারা বিনা অস্ত্রে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামে, মানুষ তাদের পাগল বলেই গণ্য করে। কিন্তু কিন্তু লড়াই যে আপনাকে লড়তেই হবে। হ্যাঁ, লড়াই আপনাকে লড়তেই হবে। এই যে আরেক মাতৃভূমি বাঁচানোর লড়াই, আপনার মধ্যে সেই আগুন আছে। বিশ্বাস করুন, কিছুটা বারুদ যা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে পারে সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচারের অন্ধকারগুলোকে। যাদের বিরুদ্ধে প্রতিবাদে নামলাম, তারাই তো মিথ্যের বিজয় ডঙ্কা বাজিয়ে সত্যের মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিয়ে গেল। কাদের হয়ে লড়বো বলুন তো? যেখানে বিশ্বাস নেই সেখানে যে নিঃশ্বাস নেওয়াটাও বিড়ম্বনা মাত্র। না, হার মানলে চলবে না। আপনাকে বুঝতে হবে, যে পাথর ছেনির আঘাত সহ্য করতে পারে সেই তো মূর্তি হয়। কিন্তু আপনি... আমি যে খাঁচায় বসে দেখতে চাই সমগ্র পাখিরা খাঁচা থেকে মুক্ত হয়ে আপন আনন্দে খুঁজে নিয়েছে তাদের মুক্তির স্বাদ, তাদের আপন সত্য সুখের ঘর। পারবেন না আমার এই স্বপ্নটাকে সত্যি করে তুলতে? বলুন না, পারবেন না, আপনি পারবেন না। আমি কথা দিচ্ছি শেষ চেষ্টা আমি করবই। কিন্তু আপনাকেও একটা কথা রাখতে হবে। বলুন ডাকবেন? রাজাকে তার শিকল ভেঙে বেরোতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন। এই গায়ের প্রজারা সবাই তার আসল রাজার আগমনের প্রতীক্ষায়। আপনার মতো একজন দক্ষ প্রশাসকের হাত যে তাদের বড্ড প্রয়োজন সূর্যবাবু। কিন্তু আমি যে এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় কাটায় জর্জরিত মুকুট আর পায়ে শিকল বাঁধা। সত্য সুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার যে আর কোনো পথ বেছে নেই। আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট, সূর্যবাবু, চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে
জ্যোৎস্না ফোটেনি চিরদিন আধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না আরে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে 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 কোন নাম ধরে চিরদিন আধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে সূর্যবাবু 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 শুনুন সূর্যবাবু শুনে যান সূর্যবাবু সূর্যবাবু শুনুন ঠাকুরে এ তুমি আমাকে কি দেখালে ঠাকুর এই যে দৈত্য কুলে প্রহ্লাদের জন্য এক কাল বৈশাখী ঝড় এসে মানুষটার জীবনটাকে এভাবে তছনছ করে দিয়ে গেছে কিন্তু এসব তুমি আমাকে কেন দেখালে ঠাকুর এখন আমি কি করি এখন আমি এই কোন সত্যের মুখোমুখি তুমি আমাকে দাঁড় করালে ঠাকুর কোন গোপন সত্য নেই 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 সৎভাবে চলা মানুষের জীবনে শান্তিতে বাঁচার কোনো পথ নেই ওই বাবা ঠাকুরের গুন্ডা বাহিনী আমার রাজলক্ষ্মীকে অপদস্থ করার নোংরা খেলায় নেমেছে ওরা যে এতটা নিচে নামবে তা আমি কোনোদিনও কল্পনা করিনি রাজলক্ষ্মীকে যেভাবে হেনস্থা করে চলেছে তাতে আজ আমার মনে হচ্ছে ও এ গায়ে না এলেই ভালো হতো মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি গো গুরুমা একদিকে আমার বিবেক চেতনা বলছে রাজলক্ষ্মী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুক আর অন্যদিকে আমার পিতৃস্নেহ বলছে ওর যেন কোনো ক্ষতি না হয় এই দুইয়ের দ্বন্দ্বে আমি গুমড়ে গুমড়ে মরছি গো গুরুমা তুমি এভাবে ভেঙে পড়লে আমাদের এতদিনের সাধনা যে বিফলে যাবে তোমার চোখে জল দেখলে রাজলক্ষ্মী বুকের ভেতরটা হাহাকার করে উঠবে তাকে তুমি বুঝো না শেখর আমি নিরুপায় অসহায় এই জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি কষ্টের সময় চোখের ঘুমটাও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো এতটা হতাশ থাকে না শেখর এই জীবনে আশা ছাড়া বাঁচতে যাওয়া মানেই তো মরে যাওয়া ঠাকুরের প্রতি তোমার ভরসা নেই মানুষের প্রতি বিশ্বাস হারানো যে পাপ পুণ্য সব একাকার হয়ে গেছে গো একাকার হয়ে গেছে যার মেয়ের জন্য আমার রাজলক্ষ্মী জীবনের ঝুঁকি নিয়ে নেয় বিচার চাইতে গেল সেই ফকির চাচাই আমার নিষ্পাপ মেয়েটাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করালো তুমি চাই বলো না কেন জেঠু
একটা রাজলক্ষ্মীর দোষের জন্য আজকে আমরা সারা গায়ের মানুষের কাছে বিনা দোষে আসামি হয়ে গেছি। তোকে যত দেখছি দিন দিন অবাক হয়ে যাচ্ছে রে দীপু। এই আশ্রমের নুন খেয়ে তুই বকল মেয়ে বাবা ঠাকুরের গুণ গাইছিস। যা সত্যি আমি তাই বলছি গুরুমা, হ্যাঁ যা সত্যি তাই বলছি। এই গায়ের মানুষ আশ্রমের উপর চড়াও হয়েছে, তার আশ্রমের সাইনবোর্ডটাকে ভেঙে চুরে ওই রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। সে কি আশ্রমের উপর ওদের এত ক্ষোভ? কি চাই ওরা? ওরা আমাদের এত বড় ক্ষতি করছে কেন? ওদের একটাই বক্তব্য, কি? আজকের মধ্যে যে করে হোক ওই রাজলক্ষ্মীকে ওদের হাতে তুলে দিতেই হবে। হ্যাঁ, নয়তো ওরা আশ্রমের উপর বোমা মেরে আশ্রমটাকে উড়িয়ে দেবে। যে মেঘ যত গড় যায় তত বর্ষায় না রে দীপু। তোদের ওই নেতা ঠাকুরের গুন্ডা পাবলিককে ঠান্ডা করতে না আইনের ডান্ডাটাই যথেষ্ট। কোনো চিন্তা নেই, আমি ওদের সবাইকে আশ্রমের গেট থেকে সরিয়ে দিয়েছি। যতক্ষণ আমার পরনে এই পবিত্র খাঁটি পোশাকটা থাকবে ততক্ষণ রাজলক্ষ্মীর গায়ে কেউ একটা আঁচড় পর্যন্ত লাগাতে পারবে না। এই কঠিন পরিস্থিতি থেকে তোকে শিখতে হবে রে মা। পরের উপকার করা ভালো, হ্যাঁ ভালো, কিন্তু নিজেকে ঠকিয়ে বা পথে বসে নয়। তোমার মতো আমারও প্রথমটায় ভীষণ অভিমান হয়েছিল জানো বাপি। মনে হয়েছিল কেউ কি বলতে পারবে কেন উপকারের প্রতিদান হয় লাঞ্ছনা, গঞ্জনা আর মিথ্যে অপবাদ। কিন্তু ফকির চাচার বাড়িতে গিয়ে আমার সমস্ত অভিমান মিটে গেছে বাপি। ফকির চাচার বাড়ি গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, আমিও ছিলাম। তবে তদন্ত করে বুঝলাম ফকির চাচার উপর এমন প্রেশার ছিল যে মিথ্যে বয়ান না দিলে তার ফ্যামিলিটাকে পুরো শেষ করে দেওয়া। অর্ক ঠিক কথা বলেছে বাপি। ফকির চাচার বাড়িতে গিয়ে ওর করুণ মুখটার দিকে তাকিয়ে না এদেশের গরিব অসহায় মানুষগুলোর নিরুপায় অবস্থার ছবিটা চিনতে পারলাম জানো। বুঝতে পারলাম আগেকার দিনের মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, আর আজকের দিনের মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। তবু তোর জানা উচিত মা, জানা উচিত। ভালো সময়ে গোটা পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও যেন সঙ্গে থাকে না। এইসব ভেবে নিজেকে কেন এত টেনশন দিচ্ছ বলো তো বাবা? আরে বাবা, জীবনে খারাপ সময়গুলো আসে যাতে আমরা আমাদের নিজেদের জীবনকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, বুঝতে পেরেছো? কিন্তু মানুষকে যে একটু ভেবে বিশ্বাস করতে হয় রাজলক্ষ্মী, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জীবকে কামড়ে দেয়। তাই চোখ থাকতে অন্ধ হয়ে যেও না রাজলক্ষ্মী, অন্ধ হয়ে যেও না। বিপুরে অন্ধরা চোখে দেখতে না পেলেও না আলো আলোই থাকে, সে নিজে কখনো অন্ধকার হয়ে যায় না। আর সেই অন্ধকার যত গভীর হয় সূর্য ঠিক তত তাড়াতাড়ি ওঠে। তবু সাবধানে মান নেই রে অর্ক, কারণ কাকের মুখে তুলে খাওয়াতে গেলে সে তোরই চোখ উপড়ে নেবে। সেই জন্যই তো মামনি নেকড়ের পালের সাথে বসবাস করতে শিখতে হয়। তাহলে বেড়াল হলেও একদিন সঠিক সময়ে গর্জন করে ওঠা যায়। এ তুই কি বলছিস রে মা? এইসব হেঁয়ালি কথাবার্তার কোনো মানেই তো আমি বুঝতে পারছি না। আরে বাবা, তোমরা বিন্দাস থাকো আর চোখ বন্ধ করে আমাদের বিশ্বাস করে যাও। ভরসা রাখো, আমরা মানুষের পাশে থাকবো, পথ ভুল করব না। অর্ক, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। রাজলক্ষ্মী বাবা, মানুষের জন্যে। এই রাজলক্ষ্মী চলি রে, নইলে আবার ডিউটিতে লেট হয়ে যাবে। আসি। ওরে মা, এই গান শুনে আবার আমি আমার সেই পুরনো প্রতিবাদী আমিটাকে খুঁজে পেলাম রে মা, প্রতিবাদী আমিটাকে খুঁজে। তবু তোর বাবার একটা কথা মনে রাখিস মা, চায়ের কাপে ডোবানো বিস্কুটটাও শিক্ষা দেয়। কোনো কিছুর মধ্যে এতটা ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। ভাঙা চোরা এগুলো তো জীবনেরই খেলা বাবা, তাই শুধু জলের দিকে তাকিয়ে থাকলে আমি তো কোনোদিনও সাগর পাড়ি দিতেই পারবো না। কিন্তু তোর জীবনে আমাদের তো চিন্তা হয় রে রাজলক্ষ্মী। এত বড় একটা খ্যাতি প্রতিষ্ঠা ছেড়ে দিই অসহায় গরিব মানুষগুলোর জন্য এই গায়ে মাটি কামড়ে পড়ে আছিস, আর দিনে দিনে বাবা ঠাকুরের শত্রু হয়ে উঠছিস। তাই তোর উজ্জ্বল ভবিষ্যতের পথ কি হবে রে মা? মানুষের জীবনের যাত্রাপথের কোনো নির্দিষ্ট ম্যাপ হয় মামনি, গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা ঠিক করে নিতে হয় নিজেকে। সেই জন্য তো জানতে চাইছি এরপর তুই কি করবি? যাই করি না কেন
সত্যিকারের সৎ প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। শুধুমাত্র একটা সাময়িক হার মেনে নিতে হয় জীবনের শেষ বাজিটা জেতার জন্য। যেটা হারাচ্ছে আমার কাছে সমস্যা হলো অর্ককে সঙ্গে নিয়ে পরবর্তী পদক্ষেপটাকে সেটাই তো বুঝতে পারছি না। আরে বাবা, দুজনে মিলে কেন এত টেনশন করছো বলো তো? জীবনের সমস্যা কাউকে থামিয়ে দেওয়ার জন্য আসে না মামনি, সে আসে যাতে আমরা নতুন পথ খুঁজে নিতে পারি। কি বললি রাজলক্ষ্মী? ওরা আমাকে নিয়ে ঠাট্টা করুক, হাসুক, আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না মামনি। ফিনিক্সের নাম শুনেছো মামনি? আগুন পাখি। পুরাণে আছে সে পাখি জম আসার আগে নিজের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলে সেই পোড়া ছাই থেকে আবার নবজন্ম নিত। তাই মাথায় রেখো মামনি, যা খুশি ওরা করে করুক, আমাকে থামাতে পারবেন না। আমি তো তোকে বাধা দেইনি, তুই রেগে যাচ্ছিস, বিরক্ত হচ্ছিস, আসলে আমাকে তুই এড়িয়ে চলছিস। তুমি কোনোদিনও তোমার কষ্টের কথা আমাকে বলেছো মামনি? কখনো বলেছো? কিসের আশায়, কার মঙ্গল কামনায় হাতে শাখা কপালে সিঁদুর পরে এই কষ্টের জীবন বেছে নিয়েছো? কিছু কষ্ট কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। এমন কিছু দুঃখ যন্ত্রণা থাকে রে মা, যার কোনো সুরাহা নেই, শুধু অভ্যাস হয়ে যায়। কিন্তু আর কতদিন, আর কতদিন এই অভিশপ্ত অতীতটাকে আড়াল করে রাখবে মামনি? প্রদীপের মতো সবার জীবনে আলো দিয়ে তুমি নিজেকে শুধু সারাটা জীবন অন্ধকারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটাই তো আমাদের বিধিলিপি রে। মেয়েরা ভাসমান আজীবন, কখনো বাপের বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো বা সন্তানের বাড়ি, আর শেষমেশ নিকুশ কালো অন্ধকারে। তাই নিজের বলতে আমাদের নেই কোনো খাম। তাহলে কি? তাহলে মেয়েরা চিরটাকাল ওই শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির চক্কর কাটা বাসাহীন যাযাবর হয়ে থাকবে, তাই তো? শরণার্থী রিফিউজি হয়ে থাকবে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলে বাজ আর বৃষ্টির প্রতীক্ষায় থাকবে, যাতে যাতে বৃষ্টির জলে তাদের চোখের জল ঢাকা পড়ে যায়, বাজের আওয়াজে তাদের বুক ফাটা আর্তনাদ কেউ শুনতে না পারে। ওরে রাজলক্ষ্মী, তুই কি জানিস না তোর চোখের জলে প্রত্যেকটা বিন্দু আমার এই বুকে যে বজ্রাঘাতের মতো লাগে? জানি তো মামনি, জানি তো। সেই ছোট্টবেলায় মাকে হারিয়ে তোমার কোলেই যে বড় হয়েছি। তুমি যে আমার বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন গো। কি বললি রাজলক্ষ্মী? তুমি হিমালয় হয়ে আমার শিহরে বসে থাকো মামনি, শুধু ঝড়ের আঘাত থেকে আমাকে বাঁচিয়ে রেখো। ওই নিকষ কালো পাহাড়টাকে আমি ভাঙবই, এক নতুন জীবন যুদ্ধে নামবো আমি। তুমি আকাশের ওই সূর্যকে সাক্ষী রেখে কথা দাও মামনি, কথা দাও যে তোমার রাজলক্ষ্মীকে চিরকাল আশীর্বাদ করে যাবে। কথা দাও মামনি, কথা দাও। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। তোর আগামী যুদ্ধ যত কঠিনই হোক তুই জয়ী হবি, কারণ তুই যে সত্যের সূর্য সাক্ষী রাজলক্ষ্মী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আগুন আগুন জ্বলছে আমার মাথায়। যে মুহূর্তে পার্টির কাজে দিল্লিতে এসেছি, ঠিক সেই মুহূর্তে আমার গোপন ডেরায় পুলিশ রেড করে আমার 2 নম্বরই মাল ধরে ফেলো। তোর একটা আগাম খবর তুমি আমাকে দিতে পারলে না? কি করে দেবো বাবা ঠাকুর? আমাদের কাউকে কিছু না জানিয়ে ওই নতুন অফিসার অর্ক প্রমোলাইনি গোপনে অ্যাকশন করেছে। সেটাই তো আমাকে ভাবেই তুলেছে। সবে মাত্র জয়েন করেছে, আটঘাট ঠিক মতন চেনে না, জানে না, অথচ আমার গোপন ডেরার সন্ধান জেনে গেল। নিশ্চয় ওকে পেছন থেকে কেউ হেল্প করছে, মেঘের আড়াল থেকে তীরটাকে ছুটছে, সেটা আমি খুঁজে বার করবো। ঠিক আছে, তুমি নতুন অফিসারের গতিবিধির উপর নজর রাখবে। আচ্ছা, আচ্ছা। আর রাজলক্ষ্মী কোনো খবর পেলে নাকি? খবর মানে সেদিনের ঘটনার পর থেকে ওই রাজলক্ষ্মী গ্রাম ছেড়ে পালিয়েছে। না না, সেটা সবাই ভাবছে। ওকে আমি যেটুকু চিনেছি বুঝেছি, পালিয়ে যাওয়ার মেয়ে ও নয়, ঘুরে ও দাঁড়াবে। তাই 24 ঘন্টা মধ্যে রাজলক্ষ্মীর সংবাদ আমার চাই চাই। ওকে ওকে। জন্মদিন জন্মদিন জন্মদিন, আজ আমার সূর্যের জন্মদিন, তাই তো হাজার কাজের মাঝেও ছুটে এসেছি এই রাজবাড়িতে। কিন্তু কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই উৎসবের দিনে আমার মনে কত খুশি, কত আনন্দ। ইচ্ছে
ইচ্ছে করছে আমার ভালোবাসার রাজপুত্রকে নিয়ে পৌঁছে যাই কোনো স্বপ্নের দ্বীপপুঞ্জে, আর সেখানে গিয়ে তাকে বলি, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার মরণ। বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি ছোট সাহেব নই গো দিদিমণি, আমি ছোট সাহেব নই। ও কালী কাকা, তো তুমি? হ্যাঁ আমি। বড় সাহেব বললো যা যা পামেলা মা এসেছি বোধহয়, ওকে সঙ্গে করে এখানে নিয়ে আয়। আর এখানে আসা মাত্রই থাক, থাক, ঠিক আছে, আর বলতে হবে না। কিন্তু যার আজকে জন্মদিন সে কোথায়? ঘরে আছে বুঝি? না, মানে ছোট সাহেব তো আরে পমেলা, কি তোমাকে আমি বলেছিলাম না? আর যাই হোক না কেন, সূর্যের জন্মদিনের অনুষ্ঠানে পামেলা আসবে না, তাই কখনো। সেই তো, ওই পার্বতী ছাড়া যেমন ভোলানাথ সম্পূর্ণ, হ্যাঁ। ওই লক্ষ্মী ছাড়া যেমন নারায়ণ সম্পূর্ণ, হ্যাঁ। তেমন পামেলা ছাড়া সূর্য কি কখনো পূর্ণ হতে পারে? আদিক্ষেতা। না, আসলে সত্যি বলতে গেলে শহরে দুটো হসপিটালে আমার খুব জরুরি কাজ ছিল। কিন্তু তুমি তো জানো আন্টি, সূর্যের থেকে আমার জীবনে জরুরি আর কিচ্ছু হতে পারে না। কিন্তু কিন্তু যার আজকে জন্মদিন সে কোথায়? সে আসলে ওই আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান শুরু হলে এক্ষুনি চলে হ্যাঁ, আসবে। এসে যাবে। কি গো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওই হ্যাঁ, 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 ও বলছিল তো যে আজকে দিনে পামেলাটা বাইরে রয়েছে, আমার জন্মদিনের অনুষ্ঠানে পামেলা আসতে পারবে তো? সত্যি সত্যি আঙ্কেল, সূর্য সূর্য আমার কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, ও তো প্রায় তোমার কথা বলে, প্রায় বলে। কেন মিথ্যে বলছেন বৌরানী? আজ আজ ছোট সাহেবের জন্মদিন, তাই তার ইচ্ছে নিজের হাতে সব রান্নার আয়োজন করে এই গ্রামের সবাইকে খাওয়াবে। কালী, তাই তো পামেলা দিদিমণির কথা বলছিল। কই অন্যদিন তো আমি বলতে শুনিনি। জাস্ট মিনিট, সূর্য রান্নার আয়োজন করেছে? রান্নার আয়োজন করেছে মানে? কালী, তোমাকে এত কথা বলতে কে বলেছে? যাব বাবা, যেটা সত্যি কথা আমি সেটাই তো বলে দিলাম। এই ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, গিয়ে সূর্যকে পাঠিয়ে দে, বল পামেলা এসেছে। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও, আমার মনে হচ্ছে তোমরা আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করছো। কি কি লুকোছো? কি লুকোছো? ভালো খবর গো দিদিমণি, ভালো খবর। ছোট সাহেব না, ছোট সাহেব আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। তাই তো বড় সাহেব ছোট সাহেবের জন্মদিন ধুমধাম করে পালন করছেন। ভালো হয়ে গেছে? ভালো হয়ে গেছে মানে? আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ পামেলা, আমার ছেলেটা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে ওই ওই বকুল মায়ের জন্য। বকুল? কে বকুল? আন্টি, ওই যে সূর্যের দেখাশোনা করার জন্য তোমার আঙ্কেল কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিল, আর সেই বিজ্ঞাপন দেখে হোয়াট রাবিশ! তোমরা আমাকে জিজ্ঞাসা না করে আমার সূর্যের দেখভালের জন্য একজন কাজের মেয়েকে রেখে দিলে কোন সাহসে? আহা, এখানে সাহসিকতা আসছে কেন পামেলা মা? আসছে আসছে আঙ্কেল, আসছে। কারণ সূর্যের দেখভালের দায়িত্ব ভালো বাবা আমাকে নিতে বলেছিল, আর তোমরা তোমরা আমাকে না জানিয়ে আমার সূর্যের দেখাশোনার জন্য একজন কাজের মেয়েকে রেখে দিলে। তুমি ভুল করছো মা, তোমার তো মনে নেই একজন ইয়ং কাজের লোক রাখার সিদ্ধান্ত তুমি একদিন নিয়েছিলে,
তাই তো তোমার কথা রাখতে আমার কথা রাখতে আমার সূর্যর দেখাশোনার জন্য একজন কাজের মেয়েকে রাখবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আঙ্কেল, এই খবরটা ভালো বাবা জানে? ভালো বাবা, ও বাবা ঠাকুর, আমি এই বাবা ঠাকুর তো নিজের কাজের প্রয়োজনে বাইরে গেছেন। তাছাড়া আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বাবা ঠাকুর কখনো কিছু মনে করবেন না। আফটার অল তিনি তো আমার সূর্যের ভালোই চান, তাই না? তুমি বিশ্বাস করো মা, বকুল সত্যিই ভালো মেয়ে। ভালো খারাপের বিষয়টা নিশ্চয় আমি তোমার কাছ থেকে জানবো না আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল, আমি তোমার কাছ থেকে শুনতে চাইছি না। কাজের মেয়ে ঘর ঝাড় দেবে, বাসন মাজবে, কাপড় কাচবে, কিন্তু কিন্তু সে আমার সূর্যের দেখভাল করবে কেন? কারণ ওই বকুল মাই আমার ছোট সাহেবকে সুস্থ করে তোলার ক্ষমতা রাখে গো দিতমণি, যেটা এতদিনে আমরা তোমার মধ্যে খুঁজে পাইনি। এটা তুমি কি করলে মামলা? ক্ষমতার প্রদর্শন। আজকাল এই চোরের অনুভূতিটা ওকে আমার ক্ষমতার পরিচয়টা দেবে আঙ্কেল। কারণ যে ঘুড়ি ওড়ায় তাকে জানতেও হয় কোন সময় কতটা ঘুড়ির সুতোটা ছাড়তে হয়, আর কখন সেই সুতোটাকে টেনে অন্য ঘুড়িকে বলতে হয় ভক্কাটা। কালি, আমার আমার লাগেনি গো বড় সাহেব, একটুও লাগেনি। তোমরা বিশ্বাস করো, আমার আমার একটুও লাগেনি, একটুও লাগেনি। ক্ষমতার অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে সে আসলে বুঝতেই পারে না গো বড় সাহেব। গায়ের জোরের ক্ষমতার থেকে ভালোবাসার জোর কতটা বেশি হয় গো বড় সাহেব, কতটা বেশি হয়। কার ক্ষমতা কতটা এবারই তো সেটা বোঝা যাবে। আঙ্কেল, আঙ্কেল তুমি ওই কাজের মেয়েটাকে ডাকো তো, আমি ওকে দেখতে চাই যে কি তার ক্ষমতা, যার জোরে এই রাজবাড়ির মানচিত্রটাই বদলে গেল। আসলে কি জানো পামেলা, ভালো রাখার জন্য ওই রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, ভরসা করার মতো একজন মানুষই যথেষ্ট। এনিওয়ে, তুমি এখানে ওয়েট করো, আমি সূর্যকে পাঠিয়ে দিচ্ছি। আমি আমি তো বুঝতে পারছি না আন্টি, আমি বুঝতে পারছি না যে ওই মেয়েটা কি এমন করেছে যে সবাই ওর নামে এক ঘটি করে জল বেশি খাচ্ছে। মতিভ্রম হয়েছে, তাই ওই বকুলকে সবাই মাথায় তুলেছে, আর ওই মেয়ে সকলের মাথায় উঠে দেই 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 করে নাচতে শুরু করে দিয়েছে। সেটাই তো আমি জানতে চাইছি, এই রাজবাড়ির আমল পরিবর্তনে ওই ছোট লোক কাজের মেয়েটা কোন জাদুকাঠির ছোঁয়া দিল? ভালোবাসার জাদুকাঠি। আশ্চর্য, এই আমি কাকে দেখছি? না 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 না, এটা অসম্ভব, এই অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করে তুলতে পেরেছে তোমাদের ভাষায় ওই ছোট লোক কাজের মেয়েটা। তার মানে তুমি কি বলতে চাইছো সূর্য? ওই মেয়েটা তোমাকে সুস্থ করে তুলেছে? ও শুধু আমায় সুস্থ করে তোলেনি, আমার নিঃসঙ্গ জীবনে একজন সত্যিকারের সঙ্গী হয়ে উঠতে পেরেছে। তুমি কি বলছো সূর্য? ওই যে ভালোবাসা ভালোবাসে তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। আর আমার ভালোবাসা, তার কোনো মূল্য নেই তোমার কাছে? আমেলা, যারা সত্যিকারের ভালোবাসা দেয় তার বিনিময়ে যে তারা কখনো মূল্য চায় না। হো, তার মানে বলতে চাইছো আমার ভালোবাসাটা মিথ্যে? বলো, উত্তর দাও। উত্তরটা কি সত্যি তোমার অজানা পামেলা? সূর্য, যাকে বাদ দাও সব কথা। আজ আমার জন্মদিন, জানো অজানা আমি কোনোদিন ভাবিনি আমার জন্মদিন এরকম ধুমধাম করে পালন করা হবে। সব হচ্ছে পাগলি বকুলের জন্য। ও নিজের হাতে এই সবকিছু আয়োজন করেছে। যেমন ধরো বা এই গোটা রাজবাড়িটাকে আলো দিয়ে সাজানো, গ্রামের মানুষদের নিমন্ত্রণ করা, তাদের খাবারের আয়োজন করা, সব। বকুল বকুল বকুল, কে বকুল? কে? दुनिया मेरी घर है, लोग मेरी बादशाही है, जो मन चाहे पुकारना, बकुल मेरी नाम है। और लोग मुझे प्यार से बुलाती है बकुल रानी। ऐसे गए झांसी रानी, चुप करे बाजी, झांसी की रानी नहीं, हाँ बकुल रानी। क्या दूं? বাবা, হে তো দেখছি কুকুরের পাটা শেয়ালের ছানা। এ সুচু বাবু, এই মালটা কোন আছে? বকুল, তোকে না বলেছি এসব ভাষা তুই ব্যবহার করবি না। তো মিম সাহেব যে আমাকে ডগ ফগ কি সব বলছো, ও কুছ নেই আছে না? হি বাবা, সূর্য, তোমার এই সোনার চাবিকাঠির শিক্ষাটিতেও হেবে দেখছি।
শুনে রাখ মেয়ে, হ্যাঁ জি। আমার নাম পামেলা, আমি তোর সূর্যবাবুর হবু স্ত্রী, বুঝেছিস? আরে কি হলো? আরে কি হলো? কি হলো তোর? কি হয়েছে? হ্যাঁ, কি হলো রে? অন্ধকার। অন্ধকার? আরে কোথায়? আরে কোথায় অন্ধকার? এই তুই কি বলতে চাইছিস? পামেলার সাথে সূর্যের বিয়ে হবে, তোর কি সমস্যা শুনি? এই চুলকুনি বাজি, ও সমস্যা আমার নেই, হবে হবে রাজবাড়ির। ও বাংলা में एक बात আছে না, সূর্য ঢুকবে আর ভালোই নিকলবি। বাবা এই রাস্কেল, তুমি আমাকে ছোট করছো, স্কাউন্ডার! ये সূর্য বাবু, ইমিম সাহেব তো আমাকে ইংলিশ में গালি দিয়ে যাচ্ছে। ইমিম সাহেব, ও इंग्लिश तो हम भी जानते हैं। ও সূর্য বাবু আমাকে इंग्लिश भी सिखाती है, बांग्ला भी सिखाती है। I talk English, walk English, रे पापा। সূর্য, তুমি তাহলে জঙ্গলি ছোট লোক কাজের মেয়েটাকে লেখাপড়াও শিখিয়ে যাচ্ছ? হ্যাঁ, কেন? কেন বলো তো, কেন? নিজের মনের মতন করে তৈরি করার জন্য বুঝি? যদি সেটাই হয়ে থাকে তাহলে আমি বুঝবো যে আমার চারিপাশে ঘুরে বেড়ানো মানুষগুলোর মধ্যে কালী কাকা ছাড়া আরো একজন শিক্ষিত মানুষ রয়েছে, যার ওই পুঁথিগত শিক্ষার থেকে মানবিক শিক্ষার দখলটা অনেক বেশি। ই বাবা, আচ্ছা, আপনারা একটা কাজ করুন তো, আপনার অনুষ্ঠানের ওখানে যান, আমি এক্ষুনি অনুষ্ঠানটা শুরু করবো। পামেলা, তুমি তোমার সূর্যকে নিয়ে ভিতরে এসো। এই যে বকুল রানী, যাও গিয়ে ঘর ঘটা ঠিক করে দেখো। এই চুলকুনি বাজি, বলেছি না আমার কাছে না করাবি না, সব আমি ঠিক করে রেখে এসেছি। কেটে পড়ে কান থেকে কেটে। এই না, আমাকে পাগল করবে, আমাকে পাগল করবে, তবেই ছাড়বে। এই মেয়েটা আমাকে একাই চলো সূর্য, শহর থেকে অর্ডার দিয়ে তোমার জন্য আমি কেক নিয়ে এসেছি, কেকটা কাটবে, এসো তাড়াতাড়ি। কিছু মনে করো না পামেলা, আজকের এই অনুষ্ঠানটা নিশ্চয়ই শুরু হবে, তবে সেটা তোমার আনা কেক কেটে নয়। বাঙালি সংস্কৃতি অনুযায়ী বকুলের নিজের হাতে তৈরি করা পায়েস খেয়েই আমি শুরু করব। তুমি ভুলে যেও না, তুমি রাজবাড়ির ছেলে সূর্য। শহর থেকে অর্ডার দিয়ে কত দাম দিয়ে তোমার জন্য আমি কেক এনেছি তুমি জানো, আর তুমি বলছো তুমি কি সমস্ত পায়েস খাবে? ও মাই গড! কি করবো বলো পামেলা, আমি তো তোমার মতো ভালোবাসার উপহারগুলোকে অর্থ দিয়ে বিচার করতে পারবো না। সরি। ই সূর্য বাবু, এ ঠিক বলেছিস একেবারে। ঠিক বলেছে। কি মিম সাহেব, पूछले किचु, ये जिंदगी ना एक मदारी का खेल है, और वो जो ऊपर में बैठे हुए हैं ना, वो ही सबको नचाते हैं। मगर एक बात याद रखना, खेल खत्म तो पैसा भी जाने बाबा। বলবো না সূর্য, আজকে তোমার করা অপমানের কথাটা আমি কোনোদিন ভুলবো না সূর্য। পামেলা, আমি কখনো অপমান করলাম তোমার? কোনোদিন ভুলবো না। अरे ऐसे बकल नहीं। हाँ जी, मैं वो खेल नहीं खेलता जिस पर जितना फिक्स हो, क्योंकि जीतने का मजा तब भी आता है जब हारने की रिस्क हो। ये बाबा, পামেলা শোনো, তোমার অপমানের কথাটা আমি মনে রেখে দিলাম সূর্য। পামেলা শোনো আমার কথাটা। আমি সারা জীবন আমার মনের মধ্যে শোনো পামেলা, রেখে দিলাম সূর্য। পামেলা, আমি পামেলা, সারা- পামেলা, পামেলা, যেও না। ये बाबा चले গেল। আচ্ছা, তোকে না আমি কতবার বলেছি যে মানুষের সাথে একটু ভদ্রভাবে কথা বলবি? তুই কি আমার কোনো কথা শুনবি না বলতো? এই সূর্য বাবু, উমিন সাহেব যে আমাকে কি সব বলে গেল, তুই খালি আমাকে বকিস কেন বলতো? আচ্ছা, তার জন্য তোকে যা বলার আমি বললাম নাকি? একটা কথা মনে রাখবি বকুল, কুকুরের কাজ কুকুর করবে, কামড় দেবে পায়। তাই বলি কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ই বাবা, বকুল, তুই কেন বলতো সব কথার মাঝখানে ওই বাবা করিস? কেন করিস? আমার জন্মের মুদ্রা দোষ আছে গো। না না, ভদ্র হতে গেলে, শিক্ষিত হতে গেলে সব দোষ টোষ তোমায় ছাড়তে হবে, না সারা জীবন অন্যের কাছে তোমাকে গাল মন্দকে থাকতে হবে, বুঝছো? চল কি চাল? চল। তুই চাল। কোথায়? চল, অনুষ্ঠানটা শুরু করবো, চল। তোর মাথা ঠিক আছে? মানে তোর জন্মদিন বলে কথা, তুই এত কত বড় বড় আদমি আসবে ওখানে, আমার যাওয়ার অকাত আছে? কি যে বলিস না, যা তা। ও, তার মানে তুই যাবি না, তাই তো? না তার মানে তুই অনুষ্ঠানটা যাচ্ছিস না? না, ঠিক আছে, ঠিক আছে, যেতে হবে না। আমি এই বসলাম, কোনো অনুষ্ঠানের দরকার নেই, বাদ দে। তোর বড্ড বাজে আছিস মাইরি। কাল আমাকে ব্ল্যাক কেন করবো না? কেন ব্ল্যাকমেল করবো না? হ্যাঁ, আচ্ছা, আপনারাই বলুন তো, আপনারাই বলুন, যার জন্য আমার জীবনে এরকম একটা আনন্দের দিন এসেছে, সেই আনন্দের অনুষ্ঠানে সেই মানুষটা যদি না যায়, তাহলে আমি আনন্দের অনুষ্ঠানটা শুরু করি কি করে? ও আমার কোনো কথা শোনেন, আমার না ভালো লাগে না আর। এই সূর্য বাবু, তুই না বড্ড ভালো আছিস মাইরি, তুই সবার থেকে আলাদা। লা 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 লা।
না 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 বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। হেমনের ঘরে কবে ধীরে ধীরে হেমনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এই তো কদিন আগেও ছিলে তুমি আছে না, আজকে চোখে লাল হলে ভালো লাগে না। এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। আজ আমার চোখে এক নেশা লাগে, আজ আমার চোখে এক নেশা লাগে, করলে আমার তুমি কত নারুণী। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। লা 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 লা। লা লা লা, লা 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 লা। হে, লা 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 লা। আরে কি তখন থেকে বসে হে লা 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 লা। আরে কি করছিলি? আরে ওরা তো আমাদের জন্য ওয়েট করছে, চল অনুষ্ঠানটা শুরু করতে হবে। চল চল চল, দেরি করিস না, চলে আয় চলে আয় চলে আয়, দেরি করিস না, চলে আয় চলে আয়। এই সূর্য বাবু, এ বাবা মেরা শেষ করে দেবো আমার এই অর্থহীন জীবনটাকে। আমি আমি শেষ করে দেব। সামান্য একটা কাজের মেয়ের কাছে এই পামেলা কখনো হেরে যেতে পারে না। সূর্য, সূর্য, আমি নিজেকে শেষ করে তোমাকে বুঝিয়ে দেব এই পামেলাকে অবহেলা করার শাস্তি কি হতে পারে। তোমাকে আমি কারোর হতে দেবো না সূর্য, তোমাকে আমি কারোর হতে দেবো না। না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে মরতে দাও। ভালো বাবা, আমাকে মরতে দাও। পামেলা, তুই কি পাগল হয়ে গেছিস? কেন মরবি? সূর্যই তোর কাছে দামি হলো, আমার কোনো দাম নেই তোর কাছে। তুমি জানো না ভালো বাবা, সূর্য জন্মদিনে একটা কাজের মেয়ের সামনে আমাকে কিভাবে অপমান করেছে। আমি আমি যা সহ্য করতে পারছি না গো বাবা, আর আমি সহ্য করতে আমি পারছি সব জানি রে মা, আমি সব জানি। তোকে অপমান করা প্রতিশোধ আমি সুদে আসলে তুলে নেব। কিন্তু তুমি কি করে জানলে এইসব বিষয়? আমি বলেছি, আর তাই তোর বাবা দিল্লির সব কাজ ফেলে এখানে চলে এসেছে শুধু তোর জন্য রে মা। আচ্ছা মা, ছোট্ট থেকে তুই যখন যেটা চেয়েছিস সেটাই আমি তোর হাতে তুলে দিয়েছি। তাছাড়া আমি তোকে যখন কথা দিয়েছি সূর্য শুধুমাত্র তোর হবে, এই কথাটা আমি রাখতে পারবো না, সেটা তুই ভাবলি কেমন করে? কি করে জানবো ভালো বাবা যে তোমরা আমার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করবে? অর্থ দিয়ে হয়তো আমার মনের ইচ্ছেটাকে পূরণ করেছো, কিন্তু একবারও কি ভেবে দেখেছো সত্যি সত্যি আমি কি চাই? বল না, বল কি চাই? তুই যেটা চাইবি আমি সেটাই তোর জন্য এনে দেবো। বল বল, তোর কি চাই বল। পারবে পারবে আমার জীবন যন্ত্রণাগুলোর মধ্যে লুকিয়ে থাকা বাবা মা ডাকটাকে স্বীকার করতে? বলো, উত্তর দাও। আমি যে অভিনয় খেলাটা খেলতে পারছি না, কেন কেন তোমরা বুঝতে চাও না বলো তো?
সমাজের সামনে যে আমারও চিৎকার করে বলতে ইচ্ছা করে আমার বাবা আছে, মা আছে, আমি অনাথ নয়, অনাথ নয়। আমি তোর মনের ভেতরের কষ্টটা বুঝতে পারছি রে মা, কিন্তু আমাদের হাত পা যে বাঁধা, ওই রুদ্রপ্রতাপ যদি একবার আসল সত্যিটা জানতে পারে তাহলে যে অনর্থ হয়ে যাবে। আমাদের এতদিনের পরিশ্রম সব যে ব্যর্থ হয়ে যাবে। তাছাড়া তোর মা আমি কখনো তোর তো খারাপ চাইনি, সব সময়ের জন্য তোর ভালো চেয়ে এসেছি। কয়েকটা দিন ধৈর্য ধর, সূর্যের সঙ্গে তোর বিয়েটা হয়ে গেলেই। সেটা বোধহয় সম্ভব নয় বাবা, কারণ কারণ আমি যে সূর্যের চোখে ওই কাজের মেয়েটার জন্য ভালোবাসা দেখেছি। ওদের ওই ভালোবাসাকে আমার পায়ের তলায় গুড়ি দিতে আমার সময় লাগবে না রে মা। আমিও তোকে কথা দিচ্ছি রে মা, তোর বাবার আমার স্বপ্নটাকে আমরা কিছুতেই হাঁটতে দেব না। প্রয়োজন পড়লে ওই কাজের মেয়েটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমি দ্বিতীয়বার চিন্তা করব না। এই তুমি যাও, রুদ্রকে বোঝাও, সূর্যের কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমার থেকে খারাপ আর অন্য কেউ হবে না। বেশ, তুমি কোনো চিন্তা করো না, জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করার ফলটা যে কি হতে পারে ওকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। দাঁড়াও, আন্টি বলে ডাকতে ডাকতে হাঁপিয়ে গেছি। একবার, শুধু একবার মা বলে ডাকতে দেবে। মা মেলা। তুই কোনো চিন্তা করিস না রে মা, যে আশার বীজটা আমরা তোর ভিতরে রোপণ করেছি তাকে আমরা কিছুতেই নষ্ট হয়ে যেতে দেব না। আমি তোকে কথা দিচ্ছি রে মা, তোর মা তোকে কথা দিচ্ছে। ভালো থাকিস কেমন আছে। কিন্তু একটা ব্যাপার আমার মাথাতে কোনো মতেই ঢুকছে না, সূর্য এত তাড়াতাড়ি সুস্থ হলো কিভাবে? ওই কাজের মেয়েটাকে আমার খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। ওর চোখ মুখগুলো যেন ভীষণ ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় কোথায় যেন দেখেছি। জানো বাবা, মা বলছিল যে এই ওষুধগুলো আমি সূর্যকে প্রেসক্রাইব করে দিয়েছি সেগুলো নাকি ওই মেয়েটা খাওয়ানো বন্ধ করে দিয়েছে। তাহলে তো মেয়েটা অত্যন্ত চালাক, ওর সঙ্গে তো আমাকে খুব তাড়াতাড়ি দেখা করতে হয়। কিন্তু তার আগে ওই আশ্রমটার আমি একটা ব্যবস্থা করতেই হবে। আশ্রম নিয়ে কি করবে বাবা? খেলা হবে রে মা, ভয়ঙ্কর খেলা হবে। আর সমস্ত প্ল্যান আমি ছকে নিয়েছি, গুরুমাকে অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়া যাবে না। তো সূর্য যদি ওর অতীতের কথা জানতে পারে তাহলে কি ও আমাদের ক্ষমা করে দেবে? সূর্য জানতে পারে এমন দরজাগুলো অনেক আগে বন্ধ করে দিয়েছি। তবু তো সাবধানের মার নেই। ওই রাজবাড়ির আশ্রমটা আমাদের হাতের মুঠোয় চলে আসলে এই এলাকায় রাজ করবো আমরা, এই চৌধুরী পরিবার। আর শুধু স্বপ্ন দেখলে চলবে না বাবা, এবার তা বাস্তবে পূরণ করার সময় এসেছে। তুমি শুধু সূর্যের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও, তারপর সবাই দেখবে আমাদের আসল খেলা। সূর্য, তুমি প্রস্তুত থেকো, তোমার জীবনে একটা ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড়। সাবধান সূর্যপ্রতাপ, খুব সাবধান। পাগলি 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 পাগলি, ওই বকুলানি আসতো একটা পাগলি, সারাদিন শুধু রাজবাড়িতে চরকির মতো পাক খাচ্ছে আর মহারানীর মতো সবাইকে হুকুম করে বেড়াচ্ছে। আর পড়াশোনার নাম শুনলেই ছেড়ে দে মা, কেঁদে আছি। বকুলকে পড়াশোনা করানো মানে 4 আনার লম্ফ আর 12 আনার ছালাই। না 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 না, পড়াশোনার কোনো বালাই নেই, শুধু পালাই পালাই আর পালাই। আয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে। ইলিশ ভাজা খেতে মজা, এগল হলো পাখির রাজা। কি হচ্ছে এটা? লেখাপড়া। ও, এটাকে লেখাপড়া বলে বুঝি? A for apple, B for bat, C for cat, D for dog. ডিপডক। আর জি ফর কি বলতো? কি? গুষ্টির পিন্ডি। বল। এই সূর্য বাবু, ও গোষ্ঠী পিন্ডি কি কিতাব আছে মাইরে শুনিনি তো আগে। কুষ্টির পিন্ডি বিশাল বড় কিতাব আছে। এবার ওই হাতির মাথা আর ঘোড়ার ডিম, একে তো নাচুনি ছুরি, তার উপর আবার ঢোলের বাড়ি, সে করবে না একেবারে পড়াশোনা হয়েছে। তাও এই শোন, ও পড়াশোনাটা না আমার বাঁ হাতের খেল আছে মাইরি, লেকিন মুশকিলটা হয়ে গেল আমি সারা ডাল মারবো মাথায় একটা চাটি,
পড়াশোনা করার কথা তো তোমার মনে থাকে না, সারাক্ষণ আয়নার সামনে বসে সাজা গোজা আর ঠোঁটে লিপস্টিক দেওয়ার কথা। এই সুজয় বাবু, আমাকে যা বলছিস বলো। লিপস্টিক নিয়ে গেল কীর্তি করবি না, কেস খেয়ে যাবি না। হ্যাঁ, বুঝে গেছি। তোর মতো মেয়েকে বিশ্বাস করা আর ওই পেঁপে গাছ দিয়ে ফার্নিচার তৈরি করা দুটোই একই ব্যাপার। তাকে বিশ্বাস করবি তুই বলতো? বিশ্বাস তো সেদিনই চলে গিয়েছিল যেদিন দেখলাম ও মশা মারার কয়েল আছে না, ও মশা মারার কয়েলের চারপাশে মশা গুরগুর 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 করছে। এ বাবা! খোল! এই আমি কেন ইয়ার্কি মারছি কেন? বইটা খোল বলে দিচ্ছি, নাহলে কিন্তু মেরে তোর দাঁতগুলো ছড়িয়ে হাতে ধরে দেবো। বই খোল! আচ্ছা, ছিচকা দুনি মেনে পাল্লায় পড়েছে। একে তো উমা, তারপর আবার এই পড়াশোনা আমি করবো না, এই পড়াশোনা করতে আমার ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? তুমি তো তোমার মুখটাকে উজ্জ্বল করতে চাও না? উজ্জ্বল করতে চাই বস। চাস? তা কিভাবে চাস শুনি? এদিকে শুন না, ও ফেস ওয়াশ আছে না, ফেস একদম চিকনা। আমি আর পাচ্ছি না। আমি আর পড়াশোনা করতে পারছি না। কেন করবো বলতে বস? কি দিন কাল এলো মানে, মাতাল মদ খাচ্ছে বুক ফুলিয়ে, আর টিচার টিউশনি করছে লুকিয়ে। এ বাবা! না, ভুল। কাউকে ফুল করে ফোটানোর স্বপ্নটা দেখাই মস্ত বড় একটা ভুল। এসেছে বাবু, তুই রাগ করলি আমার উপর? সাহসটা দেখেছেন? আচ্ছা, আপনারা কি কখনো দেখেছেন শিক্ষকের কাঁধে ছাত্রীর হাত? হ্যাঁ, এই প্রথম দেখছেন তাই না? কাঁধে হাতে নামা। তুই আগে বল। বকুল, কাঁধ থেকে হাতটা নামা। তুই আগে বল। হাতটা নামা। রাগ করবো কেন? আমার রাগের মূল্য দেয় কেউ দেয় আমার রাগের? তোকে নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম জানিস? তুই বাঁচবি মাথা উঁচু করে মানুষের অধিকারে। একটা স্বপ্ন দেখেছি, তোদের সকলের কাছে থাকবে অন্ন, বস্ত্র, বাসস্থান, ঘরে ঘরে পৌঁছে যাবে শিক্ষার আলো। আর তুই আমার সেই স্বপ্নটাকে নিজের হাতে কলা টিপে খুন করতে চাইছিস। এই সুজয় বাবু, শুন না, তোর কথাগুলো না শুনতে খুব ভালো লাগে জানিস। তোর স্বপ্নগুলো ছুঁয়ে বাঁচতে ইচ্ছে করে মাইরি, লেকিন মুশকিলটা হয়ে গেল সবকিছুই তো চাইলে পাওয়া যায় না। কি চেয়ে কি পেলাম সেই হিসেব নাই বা মেলালাম। তুই তো আবার সেই জায়গায় আঘাত করলি যেখানে তোকে খুব যত্ন করে সাজিয়ে রেখেছিলাম। আসলে চোখের জল মুছিয়ে দেওয়ার মতো মনের মানুষ তো নেই, তাই কখনো নীরবে দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় সমাধান। এই সুজয় বাবু, হাতটা ছেড়ে দেবো গোল, একা চলার অভ্যেস আমার আছে। তুই চলে গেলে কে আমাকে দেখাবে বাঁচার রাস্তা? লেখাপড়া কে শেখাবে বস? তুই লেখাপড়া শিখবি সত্যি বলছিস? বিলকুল। লেখাপড়াটা যদি ধান খেত হয় বস, আর তুমি যদি লাঙ্গল হও, তাহলে দেখবে বাম্পার ফলন করে। এ বাবা! ঠিক আছে, অনেক ইয়ার কি হয়েছে, এবার কিন্তু বি সিরিয়াস। আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, তাই তো? হ্যাঁ, চলে তাড়াতাড়ি বস, দেরি করিস না। ওরে বাপরে, নে শুরু কর, বইটা খোল, পড়া শুরু কর। পড়। দুসালা, আমি তো বাংলা পড়তেই জানি না। না, আমার অভিধানে না বলে কোনো শব্দ নেই। তোমাকে বাংলাটা পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। নে পড়। কি আবার ঠিক আছে, তুই একটা কাজ কর, বইটাকে ওদিকে রেখে দে। ঠিক আছে, আনন্দ পেয়েছিস? হ্যাঁ, বাবা কি হাসি। শোন দেখ, আমি তোকে যেমন করে বলবো, হ্যাঁ, তুই ঠিক তেমন করে আমাকে বলে দিবি। হ্যাঁ, তাহলে দেখবি আস্তে আস্তে তুই বাংলাটা শিখে যাবি। ঠিক আছে, নে বল। বকুল, আমি কিন্তু তোকে এখনো শেখাতে শুরু করিনি, দাঁড়া। বকুল, আমি কিন্তু তোকে এখনো শেখাতে শুরু করিনি, দাঁড়া। বকুল, এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। বকুল, আমার কিন্তু এবার রাগ উঠে যাচ্ছে। বকুল, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। বকুল, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। বকুল, এবার কিন্তু তোকে আমি আমি পাগল হয়ে যাব। চুপ! ওর একটা কথা তুই বলবি না বলে দিলাম। যেটা বলবো সেইটুকুই কথা বলবে, ঠিক আছে? নে বল। কি? শ্যামবাজারে শশী বাবু সাত সকালে সাইকেল চড়ে শশা আনতে যান। বল।
শ্যামবাজারের শশী বাবু সকাল বাবা সকাল দাঁড়া দাঁড়া মা দাঁড়া, কথাটা শ্যামবাজারের শশী বাবু নয়, কথাটা শ্যামবাজারের শশী বাবু, ঠিক আছে? নে বল। শ্যামবাজারের শশী বাবু শ্যামবাজার শ্যামবাজার কইছে, শ্যাম শ্যাম করছিস কেন? সবল স বল স স স স স স স কোথা থেকে? কোথা থেকে বেরোচ্ছি বলতো? এটা আমি বুঝতে পারছি না। এই কোথা থেকে? ও তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না হাওয়াটা কোথা থেকে বেরোচ্ছে, তাই তো? এবার দেখ তুই ঠিক বুঝে যাবি, ঠিক বুঝে যাবি। আমার লাঠিটা কোথায় রে? এই সূর্য বাবু, তুই সব সময় আমার লাঠির ভয় দেখাস।